আমাদের পৃথিবীতে সমস্ত শক্তির উৎস সূর্য। সূর্য থেকে শক্তি নানান পদ্ধতির মাধ্যমে পৃথিবীতে ছড়িয়ে পড়ে। একমাত্র সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে নিজের মধ্যে আবদ্ধ করে রাখে। এরপর প্রাণীরা উদ্ভিদজাত খাদ্য গ্রহণের পর শক্তির স্থান পরিবর্তন ঘটে। শক্তির এই প্রবাহ কিন্তু নির্দিষ্ট নিয়মে হয়, যার ফলে সৃষ্টি হয় খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জালের। আজকের ক্লাসে আমরা এইগুলি সম্পর্কেই ডিটেলসে জানব। দেখা যায় সবুজ উদ্ভিদ সৌরশক্তিকে নিজ দেহে রাসায়নিক শক্তিতে পরিণত করে আবদ্ধ করে। এই সবুজ উদ্ভিদকে গ্রহণ করে তৃণভোজী প্রাণীরা, ফলে খাদ্যশক্তি পরের স্তরে স্থানান্তরিত হয়। এরপর তৃণভোজী প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে গৌণ ও প্রগৌণ খাদকরা, ফলে কিছুটা শক্তি তাদের মধ্যেও স্থানান্তরিত হয়। খাদ্য ও শক্তির এই ধারাবাহিক প্রবাহ চলতে থাকে। একে খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন বলা হয়। এই খাদ্য শৃঙ্খলের ভিত্তি স্তরই হল সবুজ উদ্ভিদ এবং সর্বোচ্চ স্তরে থাকে বিভিন্ন প্রাণীরা। কোনো খাদ্য শৃঙ্খলে 4টি, কোনোটায় আবার 5টি পুষ্টি স্তর দেখতে পাওয়া যায়। এই পুষ্টি স্তরের মধ্যে দিয়ে শক্তির অবিচ্ছিন্ন ও একমুখী প্রবাহ দেখা যায়। অন্যদিকে খাদ্য শৃঙ্খলের যত উপরে যাওয়া যায়, জীবভর, জীব সংখ্যা ও শক্তির পরিমাণ কমতে থাকে। আর এই সবকটিই হল খাদ্য শৃঙ্খলের প্রধান প্রধান বৈশিষ্ট্য। এই খাদ্য শৃঙ্খলের আবার বেশ কয়েকটি ভাগ রয়েছে। খাদ্য খাদকের প্রকৃতির উপর নির্ভর করে খাদ্য শৃঙ্খলের 3টি ভাগ। দেখা যায় সবুজ উদ্ভিদ অর্থাৎ উৎপাদককে খাদ্য হিসেবে গ্রহণ করে ঘাসফড়িং, যাকে খাদ্য হিসেবে গ্রহণ করে ব্যাঙ, ব্যাঙকে খায় সাপ, সাপকে খায় বাজ পাখি। এইভাবে গড়ে ওঠে শিকারী খাদ্য শৃঙ্খল। অপরদিকে পরজীবী খাদ্য শৃঙ্খলের উদাহরণে দেখা যায় মানুষের দেহ থেকে খাদ্য শক্তি সংগ্রহ করে কৃমি, যাকে আবার খাদ্য হিসাবে গ্রহণ করে বিভিন্ন আদ্য প্রাণীরা। এক্ষেত্রে পুষ্টি স্তরে প্রাথমিক পর্যায়ে আশ্রয় দানকারী বৃহৎ জীবকে হোস্ট বলা হয় এবং আশ্রয় গ্রহণকারী ক্ষুদ্র জীবকে পরজীবী বা প্যারাসাইট বলে। কিছু খাদ্য শৃঙ্খলে আবার মৃত ও গলিত জীবদেহ থেকে ছত্রাক ও ব্যাকটেরিয়ার মাধ্যমে খাদ্য শক্তির স্থানান্তর হয়। একে মৃতজীবী খাদ্য শৃঙ্খল বলা হয়। অপরদিকে বাস্তুতন্ত্রে খাদ্য গ্রহণের ধরন অনুযায়ী 2টি ভাগ দেখতে পাওয়া যায়। চারণভূমি বা গ্রেজিং খাদ্য শৃঙ্খলে উদ্ভিদ থেকে শুরু করে বিভিন্ন প্রাণীর মাধ্যমে খাদ্য শক্তির স্থান পরিবর্তন ঘটে। অপরদিকে ডেট্রিটাস খাদ্য শৃঙ্খল সৌরশক্তির ওপর নির্ভরশীল নয়। বনাঞ্চলের বর্জ্য পদার্থই এক্ষেত্রে উৎপাদক রূপে অবস্থান করে, যার থেকে খাদ্য শক্তি সংগ্রহ করে লার্ভা। তার থেকে ছোট মাছ ও বড় মাছের মাধ্যমে খাদ্য শক্তির স্থানান্তর ঘটে। খাদ্য খাদকের সম্পর্কের ভিত্তিতে
গড়ে ওঠা এই খাদ্য শৃঙ্খলের গুরুত্ব অপরিসীম। এর মাধ্যমেই খাদ্য ও শক্তির প্রবাহ চলে এবং গড়ে ওঠে বাস্তুতন্ত্র। বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখা, বিভিন্ন প্রাণীর মধ্যে আন্তঃসম্পর্কের ধারণা প্রভৃতি সম্পর্কে জানা যায়। বাস্তুতন্ত্রে একাধিক খাদ্য শৃঙ্খল দেখা যায়, আর এই খাদ্য শৃঙ্খলে থাকা প্রাণীরা পরস্পর সম্পর্কযুক্ত হয়। যেমন তৃণভূমির বাস্তুতন্ত্রে দেখা যায় ঘাসকে খাদ্য হিসেবে গ্রহণ করে ঘাসফড়িং, যাকে খাদ্য হিসেবে গ্রহণ করে গিরগিটি। গিরগিটিকে ভক্ষণ করে বাজ পাখি। অপরদিকে ঘাসফড়িংকে খায় ব্যাঙ, যাকে খেয়ে থাকে সাপ। সাপকে আবার খায় বাজ পাখি। অনেক সময় খরগোশ বা ইঁদুরও ঘাসকে সরাসরি খাদ্য হিসেবে গ্রহণ করে। খরগোশকে সরাসরি বাজ পাখি খেয়ে থাকে। অন্যদিকে ইঁদুরকে ভক্ষণ করে সাপ, সাপকে ভক্ষণ করে বাজ পাখি। এইভাবে বাস্তুতন্ত্রে একাধিক খাদ্য শৃঙ্খলের আন্তঃসম্পর্কের ফলে খাদ্য ও খাদকের মধ্যে সম্মিলিতভাবে খাদ্য শক্তির প্রবাহ চলতে থাকে। ফলে যে জালিকার সৃষ্টি হয় তাকে খাদ্যজাল বা ফুড ওয়েব বলা হয়। এই খাদ্যজালের প্রধান ভিত্তি স্তর হল উদ্ভিদ। একাধিক পুষ্টি স্তরের মাধ্যমে খাদ্যশক্তি স্থানান্তরিত হওয়ায় অত্যন্ত জটিল শক্তি প্রবাহের কাঠামো পরিলক্ষিত হয়। একদিকে শক্তির অপচয় হলেও খাদ্যজালে জীব প্রজাতির ফলে বৈচিত্র্যতা দেখতে পাওয়া যায়। এগুলি হল খাদ্যজালের বৈশিষ্ট্য। খাদ্যজালে একাধিক খাদ্য শৃঙ্খল থাকায় কোনো একটি খাদ্য শৃঙ্খল বিনষ্ট হলে অন্য খাদ্য শৃঙ্খলের মাধ্যমে খাদ্য শক্তির যোগান চলতে থাকে। খাদ্যজাল যত জটিল হয়, জীববৈচিত্র্য তত বৃদ্ধি পায়। একদিকে যেমন বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা পায়, তেমনি বহু জীবের অস্তিত্ব রক্ষা পায়। আমাদের পরিবেশে উদ্ভিদ থেকে শুরু করে সকল প্রকার প্রাণী এইভাবেই এক অদৃশ্য বন্ধনে আবদ্ধ থেকে খাদ্য ও শক্তির গতিপ্রবাহকে বজায় রেখে চলেছে।